সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে সেই ঐতিহাসিক ইতিহাস খ্যাত 1971-এর 17 ডিসেম্বর পর্যন্ত যেখানে যুদ্ধ চলেছিল, সেই ব্যাটেল অফ শিরোমণির যুদ্ধ ক্ষেত্র, যেটি ব্যাটেল ফিল্ড, যেটা এখানে আমরা দাঁড়িয়ে আছি। এই জায়গাটি থেকে অনেক তথ্য আমরা আপনাদের কয়েকটি কন্টেন্টের মাধ্যমে পরিবেশন করছি। তার মধ্যে যেখানে এই যে যুদ্ধটি হয়েছিল, এখানে এখানে দক্ষিণাঞ্চলের এবং বাংলাদেশের সর্বশেষ যুদ্ধটি এখানে ঘটেছিল। 1971-এর মহান মুক্তিযুদ্ধের যে শেষ যুদ্ধটি, সেটি ছিল এই জায়গায়, এবং এইটি সবচেয়ে ভয়াবহ একটি রক্তক্ষয়ী যুদ্ধ ছিল, একটি ট্যাঙ্ক যুদ্ধ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথম ট্যাঙ্ক যুদ্ধ হয় এখানে। সেই যুদ্ধে মিত্রবাহিনী ছিল ভারতীয় বাহিনী এবং আমাদের বাংলাদেশি মুক্তিযোদ্ধাগণ, এবং এদের শত্রু বাহিনী ছিল হচ্ছে পাকি হানাদার পাকিস্তানি বাহিনী। এবং এই মিত্রবাহিনীর নেতৃত্বে যারা ছিলেন তাদের মধ্যে আমরা দেখেছি মেজর জেনারেল দলবীর সিং, 8 নং সেক্টর কমান্ডার মেজর আবুল মঞ্জুর, 9 নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল, তারা এখানে নেতৃত্ব দিচ্ছিলেন। তাদের সাথে প্রথমের দিকে ছিল যে এখানে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যারা, তারা হচ্ছে মেজর মহেন্দ্র সিং এবং মেজর আব্দুল গনি। তারা কিন্তু এখানে প্রথম দিকে, হ্যাঁ, তাদের সাথে তখন যোগ দিয়েছিলেন তখন সাব সেক্টর কমান্ডার মেজর হুদা এবং মেজর জয়নুল আবেদিন। এইসব আমাদের যারা জাতির যে শ্রেষ্ঠ সন্তান যারা, তারা তখন কিন্তু খুব সাহসী ভূমিকা পালন করেছিলেন, বীরত্বের ভূমিকা পালন করেছিলেন। ফলে মিত্রবাহিনী তাদের সহযোগিতা পেয়ে মিত্রবাহিনী তাদেরকে ঠিকই পরাস্ত করতে পেরেছিলেন, কিন্তু বাহিনীর কিছু ভুল ধারণার কারণে তারা সেই প্রথম যখন ভারতীয় বাহিনীকে আক্রমণ করে যশোরকে মুক্ত করলেন 6 ডিসেম্বর, সেই মুক্ত হওয়ার পরে এই পাকি হানাদার বাহিনী তখন পালিয়ে সরে আসলো নোয়াপাড়ার দিকে তাদের সমস্ত সৈন্যবাহিনী নিয়ে, ট্যাঙ্ক নিয়ে, এবং তারা পরবর্তীতে এই এলাকায় এসে ধীরে ধীরে তাঁবু গাড়া শুরু করলো। কিন্তু এখানে এসে তারা একটা যুদ্ধ কৌশল তারা অবলম্বন করলো, যে তারা যত রকমের নিরাপত্তা পালন করে মানে ঘাপটি মেরেছিল তারা এখানে, মানে চুপচাপ করেছিল যে যাতে তাদেরকে কেউ বুঝতে না পারে তারা এখানে লুকিয়ে আছে। তো এই সুযোগটা পেয়ে, এই ধারণাটা করে ভারতীয় বাহিনী সেদিন কিন্তু তারা চলে আসছিল এখানে ভিতরের দিকে। যখনই তাদের আওতার মধ্যে চলে আসে তখন তারা অতর্কিত হামলা করে প্রথম সারির ভারতীয় বাহিনীর যে সৈনিকরা ছিল তাদেরকে হত্যা করে এবং তারা শাহাদাত বরণ করেন। পরবর্তীতে আমাদের স্থানীয় বীর মুক্তিযোদ্ধা যারা এবং এই 8 নং সেক্টর কমান্ডার, 9 নং সেক্টর কমান্ডার, তাদের যৌথ অভিযানে, এবং তখন যে মেজর জেনারেল দলবীর সিং, এবং আপনারা আর জানেন যে প্রথম দিকে এদের মেজর মহেন্দ্র সিং, মেজর আব্দুল গনি, এরা কিন্তু তখন সম্মিলিতভাবে যুদ্ধের কৌশল ঠিক করেন। কৌশল ঠিক করে তারা কিন্তু 14 তারিখে তারা এখানে চূড়ান্তভাবে মুভ করেন, এবং 14, 15, 16 এই 3 দিন তারা খণ্ড যুদ্ধ করেন, এবং 15, 16 এই দুদিন তারা এক নাগাড়ে রাত দিন তারা যুদ্ধ করেন। এবং সেই যুদ্ধের শেষ পর্যায়ে গিয়ে খুবই রক্তাক্ত হতাহত মানে ঘটনা ঘটেছিল উভয় শিবিরেই। এবং সেখানে আমরা যে তথ্য পাই, উভয়ের অনেক সৈন্য মারা যায়। সেই সৈন্যর পরিসংখ্যান আপনাদেরকে আমরা জানাচ্ছি। তার আগে একটা ভুল হয়েছিল, সেই ভুলটি হচ্ছে 10 ডিসেম্বর আপনারা জানেন যে ভারতীয় মিত্রবাহিনীর বিমানরা তখন আমাদের ভৈরবের রূপসা থেকে 2টি গানবোট আসছিল শিপইয়ার্ডের এদিকে। শিপইয়ার্ড থেকে 2টি গানবোট আসছিল, পদ্মা এবং পলাশ। তারা পাকিস্তানি পতাকা উড়িয়ে আসছিল যাতে তারা পাকিস্তানি সৈন্যদের দ্বারা আক্রান্ত না হয়। তো সেই পাকিস্তানি পতাকা দেখে ভুল সন্দেহ করে সেই দুটিকে বম্বিং করে ডুবিয়ে দিয়েছিল তখন মিত্রবাহিনীর যে ইয়েরা, আপনার বিমানে মুহুর্মুহু বম্বিং করে ডুবিয়ে দিয়েছিল। তাতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সহ বীর বিক্রম মহিবুল্লাহ সহ আরো অনেকে তখন দুটি যুদ্ধ জাহাজে যারা ছিলেন তারা নিহত হয়েছিলেন। ওই একই ঘটনা, একই ভুল করেছিলেন এই মিত্রবাহিনীর বিমানরা। এখানে যখন এই যুদ্ধ হচ্ছিল, এই শিরোমণির ব্যাটেল হচ্ছিল, তখন কিন্তু এখানে এই ভারতীয় বাহিনীর যারা সম্মুখে ছিল সেখানে কিন্তু তারা বম্বিং করেছিল পাকিস্তানি বাহিনী মনে করে। সেই ভুলেও কিন্তু অনেক সৈন্য হতাহত হয়েছিল তাদের এই ভুল বম্বিং এর কারণে। আর এখানে যারা সেই পাকি হানাদার বাহিনী যারা, তারা কিন্তু এখানে কিন্তু বিভিন্ন জায়গায় যশোর রোডে এখানে তারা মাইন পুঁতে রেখেছিল যাতে কোনো ট্যাঙ্ক আসলে তারা উড়িয়ে দিতে পারে। তো সেখানেও তাদের জন্য চ্যালেঞ্জিং অবস্থায় তাদের সতর্কতার সাথে এগোতে হয়েছিল। এই তথ্যগুলো এখানকার মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া উচিত ছিল, এবং মুক্তিযুদ্ধ যারা করেছিলেন
তাদের মধ্যে আমরা অনেককেই চিনি, পরিতাপের বিষয়, অনেককেই চিনি যারা আদৌ মুক্তিযোদ্ধা ছিলেন না। তারা হয়তো কেউ কেউ কমান্ডারের দায়িত্ব পালন করেছেন, এখানকার অনেক বড় বড় দায়িত্ব পালন করেছেন, কিন্তু মিথ্যাচার করে তারা সরকারের কাছ থেকে বিভিন্ন সময় অনেক ফায়দা নিয়েছেন। তারা মুক্তিযোদ্ধা ছিলেন বলে আমার মনে হয় না, কারণ তারা এই ইতিহাসগুলো জানেন না, এই ইতিহাস বলতে পারেন না। তাহলে কি মুক্তিযুদ্ধ তারা এখানে করেছেন? আমার যাদের সাথে পরিচয় হয়েছে, আমি তার কয়েকজনের নাম বলতে পারি, যেমন কামরুজ্জামান টুকু, তিনি এই সঠিক ইতিহাস আমাকে দিয়েছেন। তিনি সঠিক ইতিহাস, তিনি সঠিক মুক্তিযোদ্ধা ছিলেন, একজন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, এবং তার যথেষ্ট দূরদর্শিতা ছিল, তার বীরত্ব ছিল। সেই বীরত্বের কারণে খুলনা অঞ্চলের মুক্তিযোদ্ধারা তার সাথে মুক্তিযুদ্ধে অনেক জায়গায় অংশগ্রহণ করতে পেরেছিলেন, এবং তিনি যথেষ্ট সাহসী ভূমিকা পালন করেছিলেন। এছাড়া অন্য অন্য মুক্তিযোদ্ধা যাদেরকে আমরা পাই, তাদের অনেকের কাছ থেকে যে বক্তব্য পাই, যে মন্তব্য পাই, সেগুলি অনেকটা বিক্ষিপ্ত, এবং সেটির সাথে আমাদের হিসাবে মেলে না। তথ্যগত দিক থেকে অনেক বিভ্রাট এসে যায়। যাই হোক, আমি সেদিকে না গেলাম। তো আপনাদেরকে জানাতে চাই যে ইতিহাসের একটি ভুল হয়েছিল, যে ভুলের কারণে কিন্তু মিত্রবাহিনীর দ্বারা মিত্রবাহিনী আক্রান্ত হয়েছিল, এবং মিত্রবাহিনী অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল তখনকার সেই বিমান হামলায়। আমার মনে আছে, আমি খুলনা শহরে তখন ছোট, আমরা আমরা এখানে খুলনা শহরেই বসবাস করেছিলাম। যখন মিত্রবাহিনীর বিমানগুলো একসাথে আসতো, 3টি 4টে 5টি করে বিমান আসতো একসাথে, বম্বিং করে তারা চলে যেত। খুলনা শহরের এই ওয়্যারলেসটাকে যেদিন গুড়িয়ে দেওয়া হয়, টেলিফোন অফিসের ওয়্যারলেসটাকে, সেদিন আমাদের মনে হচ্ছিল আমাদের ঘরের ভিত থরথর করে কাঁপছে। তাছাড়া খুলনা সার্কিট হাউসে যেদিন আত্মসমর্পণ করে, সেই দিনটির ইতিহাস আমার মনে আছে। সেই 17 ডিসেম্বর বিকালের দৃশ্যটি আমার চোখে এখনো ভাসে। আমার মা, আমার চাচা আমাকে সাথে করে নিয়ে গিয়েছিলেন সেই খুলনা সার্কিট হাউসের সেই দৃশ্য দেখার জন্য। কিন্তু আমাকে দেখতে দেওয়া হয়নি। কিছুটা যা দেখেছিলাম তাদের হাতের আড়াল থেকে, সেটা অবর্ণনীয়, বীভৎস। সেটি আমি এখনো আমার কল্পনায় চিন্তা করলে আমি শিউরে উঠি। আমার মধ্যে যেন সেটা একটা মানে একটা ভীতির সঞ্চার করে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই ইতিহাসগুলো সংরক্ষণ যদি করা না হয়, তাহলে আমরা বাঙালি জাতি হিসাবে কিভাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে বলবো যে আমরা বিজয়ী জাতি? আমরা কারো দয়া দাক্ষিণ্যে, কারো করুণায় স্বাধীনতা পাইনি, এটা কি করে বলবো আমরা? আজকে যারা এই মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করে ফেলছেন, মুক্তিযুদ্ধ জাদুঘরকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছেন, তাদেরকে আমরা বলতে চাই, আপনাদের সন্তানরাও কিন্তু একদিন এটি নিয়ে গর্ববোধ করবে। এটি তারা চাইবে যে এটা সংরক্ষিত হোক। কিন্তু আপনারা এই কাজটি কেন করছেন? দয়া করে এই কাজগুলো করবেন না। এটি আপনাদের গৌরব। আপনি যে ভূখণ্ডে আছেন, আজ হোক কাল হোক, আপনার সন্তানরা, আপনার বংশধররা এই ভূখণ্ডে যা যা কিছু নিয়ে গৌরব করবে, তার প্রথম জিনিসটি হচ্ছে এই মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ যদি না হতো, দেশটি যদি স্বাধীন না হতো, আমি আজকে এই অবস্থানে থেকে এই কথাগুলো বলার সুযোগ পেতাম না, হয়তো বেঁচেই থাকতাম না। আমাদের সেই হানাদার বাহিনীর কাছে করুণ পরাজয় এবং মৃত্যুবরণ করতে হতো। তো সেইটি মনে করেই আপনারা দয়া করে এই কাজগুলো থেকে বিরত থাকেন। পরের পর্বে আপনাদেরকে জানাচ্ছি সেই 17 ডিসেম্বরে যে তারা আত্মসমর্পণ করেছিল, সেই আত্মসমর্পণের সেই ভয়াবহ সেই ঘটনাটি এবং সেই ঐতিহাসিক ঘটনাটি আপনাদেরকে জানাচ্ছি। পরের পর্বটা মনোযোগ দিয়ে দেখুন।